গাজা ও লেবাননে যুদ্ধবিরতির পরই পুনরায় প্রস্তুতি নিয়ে সর্বাত্মক হামলায় তাদের ধ্বংস করা হয়। 2023 সালের 24 নভেম্বর ইসরায়েল এবং হামাসের মধ্যে প্রথম বড় ধরনের যুদ্ধবিরতি কার্যকর হয়, যা 7 দিন স্থায়ী ছিল। কাতার ও মিশরের মধ্যস্থতায় এই বিরতির মূল শর্ত ছিল জিম্মি ও বন্দি বিনিময়, যার আওতায় হামাস 105 জিম্মিকে এবং ইসরায়েল 240 জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়। যুদ্ধবিরতির 7 দিন পর একযোগে পরিকল্পিত হামলায় গাজাকে মাটির সাথে মিলিয়ে দেয় ইসরায়েল। 2024 সালের 27 নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে একটি 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এর কিছুদিন পর লেবাননে একযোগে হামলা করে হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্ব সহ হাজার হাজার কর্মীকে হত্যা করে। এখন তারা দক্ষিণ লেবানন দখলের চূড়ান্ত পর্যায়ে। ইসরায়েলকে আলোচনার টেবিলে বর্জন করে ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি নেতানিয়াহুর সমর্থনকে তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এই পরিস্থিতিকে ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয় হিসেবে অভিহিত করে লাপিদ জানায়, যুদ্ধ পরিচালনায় প্রধানমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম দেখায় এটিকে শান্তির বার্তা মনে হলেও চুক্তির শর্ত, যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং বিশ্বমঞ্চে মার্কিন ভাবমূর্তির অবনতি মেলালে স্পষ্ট হয়ে যায় এই যুদ্ধবিরতিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে অনেক বড় মূল্য চুকাতে হচ্ছে। গতকাল রাত 8টার মধ্যে চুক্তি না হলে ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামো ব্যাপক হামলা করে একটি সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিল ট্রাম্প। সেই সময়সীমার মাত্র 1 ঘন্টা আগে তিনি নিজেই পিছু হটে যুদ্ধবিরতির ঘোষণা দেন। চূড়ান্ত হুমকি দিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসার এই দৃশ্য বিশ্বের সামনে মার্কিন অবস্থাকে দুর্বল করে দিয়েছে বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে হরমুজ প্রণালী নিয়ে। যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরান প্রণালীটির বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দিতে রাজি হয়েছে বটে, কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে এই জলপথে তাদের কর্তৃত্ব এখনও অটুট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করেই জাহাজ চলাচল করতে হবে। অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের নিয়ন্ত্রণ আগের চেয়ে আরও প্রকাশ্য ও প্রতিষ্ঠিত হয়ে গেল, যার যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে বড় ক্ষতি। এর বাইরে ইরানের 10 দফা প্রস্তাবে যা চাওয়া হয়েছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরানের উপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানকে ক্ষতিপূরণ দেয়া এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের সাধারণ কাঠামো মেনে নিয়েছে। ট্রাম্প নিজেই বলেছেন 10 দফা অনেকটা যুক্তিসঙ্গত প্রস্তাব। সামরিক দিক থেকেও যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ হয়নি। ইরানের পারমাণবিক কার্যক্রমের মূল উপাদান সমৃদ্ধ ইউরেনিয়াম, ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহর উপর তেহরানের প্রভাবও বহাল তবিয়তে রয়েছে। যদিও ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র তার সব সামরিক লক্ষ্য পূরণ করেছে, কিন্তু বাস্তবতা বলছে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা এখনও টিকে আছে এবং আঞ্চলিক প্রভাব অক্ষুণ্ণ রয়েছে। আর গতরাতে সভ্যতা ধ্বংসের হুমকি দিয়ে ট্রাম্প শুধু বিরোধীদের নয়, নিজ দলের সিনেটর ও কংগ্রেসম্যানদেরও খেপিয়ে তুলেছেন। ডেমোক্র্যাটরা আরও এক ধাপ এগিয়ে ট্রাম্পের অপসারণ দাবি করেছেন। যুদ্ধবিরতিতে তেলের দাম কিছুটা কমেছে, শেয়ার বাজার চাঙ্গা হয়েছে, এটুকু স্বস্তি মিলছে, কিন্তু পরবর্তী 2 সপ্তাহের আলোচনা যে অত্যন্ত কঠিন হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইরানের 10 দফা দাবির তালিকা দেখলে বোঝা যায় এই যুদ্ধের প্রকৃত মূল্য চুকানো এখনও বাকি। ইসরায়েলও সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যুদ্ধটা পুনরায় শুরু করতে, কারণ এটা ইসরায়েলের অস্তিত্বের বিষয়।